আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? ইমন। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার 30। লেকচার 30 চ্যাপ্টার 5 এর 2 নম্বর লেকচার, সেকেন্ড লেকচার আমাদের চ্যাপ্টার 5 এর। স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায় স্যার। কথা স্পষ্ট শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আজকে দেখো লেকচার 30 যে বিষয়বস্তুগুলা, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগরিদম ফ্লোচার্ট, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রথমে আসো আমাদের অনুবাদক প্রোগ্রাম। গতদিন আমরা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করছিলাম। যে আমরা করছিলাম যে উচ্চ স্তরের ভাষা, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, মধ্যম স্তরের ভাষা বা বিভিন্ন জেনারেশনের যে ভাষাগুলো আমরা করছিলাম, এর মধ্যে একটা ভাষা ছিল হচ্ছে আমাদের মেশিন ভাষা, যেটা আমাদের কম্পিউটার বুঝে, আর কোনো ভাষা কম্পিউটার বুঝে না। আমরা গত ক্লাসে এটা বিস্তারিত করছিলাম। কম্পিউটার একটা মাত্রই ভাষা বুঝে, সেটা হচ্ছে আমাদের মেশিন ভাষা, অন্য কোনো ভাষা বুঝে না। কিন্তু মানুষ আবার মেশিন ভাষা মানুষের জন্য বোঝা খুব ডিফিকাল্ট। মানুষ উচ্চ স্তরের ভাষা বা ইংলিশ যে ভাষা বা মানুষ যে ভাষাগুলো ইউজ করে, সেই ভাষাগুলো মানুষ সহজে বুঝতে পারে। এই জন্য কম্পিউটার প্রোগ্রামগুলো কিন্তু পরবর্তীতে মেশিন ভাষাকে ডেভেলপ করে অ্যাসেম্বলি ভাষা, তারপর উচ্চ স্তরের ভাষা, তারপর উচ্চ স্তরের ভাষা, তারপর ন্যাচারাল ভাষায় চলে আসছে। হ্যাঁ, যাতে মৌখিকভাবেও এখন কিন্তু আমরা কমান্ড দিতে পারি। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে আমরা কম্পিউটারের সাথে সহজে যেন কমিউনিকেশন করতে পারি, সহজে কমান্ড দিতে পারি। এই জন্য এখন কম্পিউটার যদি শুধু মেশিন ভাষা বুঝে, তাহলে আমাদের কি লাগবে? এখানে অনুবাদক প্রোগ্রাম লাগবে। অনুবাদক প্রোগ্রাম আমাদের কি করবে? আমাদের যে ভাষাগুলো, মানুষ যে ভাষাগুলো কমান্ড দিবে, সেটা যেন কম্পিউটার ভাষায় রূপান্তর করতে পারে। এই জন্য আমাদের কি লাগবে? অনুবাদক প্রোগ্রাম লাগবে। সেই অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আজকে আমরা বিস্তারিত পড়ব। প্রথমে আমরা পড়ব অনুবাদক প্রোগ্রাম যে ডেফিনিশন। সোর্স প্রোগ্রামকে, মানে উৎস প্রোগ্রাম, যেমন দেখো এখানে উচ্চ স্তরের ভাষা, চিত্রতে দেখো উচ্চ স্তরের ভাষা, একটা ইনপুট নেওয়া হচ্ছে, দুইটার সঙ্গে যোগ করা হচ্ছে। সেই উচ্চ প্রোগ্রামকে আমাদের অবজেক্ট প্রোগ্রাম, এই যে অবজেক্ট মানে বস্তু, অবজেক্ট মানে বস্তু প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রামে পরিণত করে। এই বস্তু প্রোগ্রামটা কি? মেশিন ভাষা, মেশিন ভাষায় পরিণত করে। তাহলে আমাদের এই উৎস প্রোগ্রামকে বস্তু ভাষায় পরিণত করার জন্য যে সফটওয়্যার আমাদের ব্যবহার করা হবে, সেই সফটওয়্যারকে আমরা বলবো অনুবাদক প্রোগ্রাম। কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না, তাই অন্য ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করতে হয়। বহুল ব্যবহৃত অনুবাদ প্রোগ্রামগুলো হচ্ছে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। এখানে দেখো আমাদের উৎস প্রোগ্রাম যেটা, সেটা আমরা কম্পাইল করার পরে সিপিইউ কি করবে? এটাকে অনুবাদ করে আমাদের মেশিন ভাষায় নিয়ে যাবে। সেই মেশিন ভাষাটাকে আমরা বারবার এটাকে এক্সিকিউট করব, বারবার এটাকে আমরা রান করব। এই যে নির্বাহ করা বা এক্সিকিউট করা, যেমন ধরো আমরা দুইটা সংখ্যার একটা যোগের প্রোগ্রাম লিখলাম, এখানে দুইটা সংখ্যার যোগের একটা প্রোগ্রাম সাম ইকুয়াল টু a প্লাস b। সেই দুইটা সংখ্যা ইনপুট নিবে, তারপর যোগ করবে। স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া, সেটা আমরা সি প্রোগ্রামিং বিস্তারিত করব। ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যানএফ। এই স্ক্যানএফ এর মাধ্যমে আমরা a আর b ইনপুট নিব, নেওয়ার পরে দুটো যোগ করব। এখন দেখো এটাকে মেশিন ভাষায় রূপান্তর করলে এখানে 0 1 একটা মেশিন ভাষায় রূপান্তর হইল। এখন এই মেশিন ভাষাটাকে আমরা বারবার রান করব। রান করলাম, যেমন 2 আর 4 দিলাম, সে 6 আমাদেরকে দেখাবে। 5 3 দিব, সে আমাদের যোগ করে 8 দেখাবে। এভাবে আমি অসংখ্য ডাটা তাকে দিতে পারি। আমাকে আর বারবার কিন্তু কম্পাইল করার প্রয়োজন হবে না। হ্যাঁ, ইন্টারপ্রেটার ছাড়াই, ইন্টারপ্রেটার কম্পাইলার এবং অ্যাসেম্বলার ছাড়া ইন্টারপ্রেটার কিন্তু আবার আমাদের এটাকে বারবার কম্পাইল করতে হয়, সেটা আমরা বিস্তারিত পরে আসতেছি তিনটা ধরন যখন পড়বো। অর্থাৎ আমাদের মেশিন ভাষায় রূপান্তরিত যে বস্তু প্রোগ্রাম, সেটাকে আমরা
বারবার রান করে সেটাকে ইনপুট দিব, আউটপুট দিব, ইনপুট সে কিন্তু যোগ করে দিবে, যদি সে যোগের প্রোগ্রাম শুধু সে যোগে করে দিবে। আশা করি অনুবাদ প্রোগ্রামের যে ডেফিনিশন সেটা বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কার কোনো প্রশ্ন আছে অনুবাদ প্রোগ্রাম বুঝতে? না স্যার। এবার আসো আমরা প্রথম পড়বো কম্পাইলার কাকে বলে। কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষায় লিখিত সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে মেশিন ভাষা অর্থাৎ পুরো প্রোগ্রামটা একসাথে রূপান্তর করবে। কিন্তু প্রোগ্রামের কথাগুলো প্রোগ্রামের কোথাও যদি ভুল পেয়ে অনুবাদ কাজ ভুল পায় তাহলে সেখানে কি হবে, অনুবাদ কাজ সেখানে বন্ধ হয়ে যাবে। ভুল সংশোধনের পর আবার অনুবাদের কাজ সম্পাদিত হয়। সি সি প্লাস প্লাস এর মতো প্রোগ্রামিং ভাষাগুলো হচ্ছে আমাদের কম্পাইলারের উদাহরণ। কম্পাইলারের সুবিধাগুলো কি? উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা মেশিন প্রোগ্রাম অনুবাদ করে, প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন প্রোগ্রাম যুক্ত করে, প্রোগ্রামের কোনো ভুল থাকলে তা জানানো, প্রয়োজনীয় মেমরি বরাদ্দ করা, মেশিন ভাষার উপর নির্ভরশীলতা কমিয়ে দেওয়া, সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করা। কম্পাইলারের অসুবিধাগুলো কি? প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রামের সংশোধনের বেশি সময় লাগে। প্রোগ্রামের ডিবাগিং এবং টেস্টিং ধীরগতি সম্পন্ন। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় এটি সংরক্ষণে মেমোরিতে বেশি জায়গা প্রয়োজন হয়। এখন আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি বিস্তারিত আমাদের কম্পাইলার। যেমন একটা উচ্চ স্তরের ভাষা আমাদের দেখো এখানে চিত্রে খেয়াল করো, এই যে স্ক্যানারতে দুইটার সঙ্গে যোগের একটা উচ্চ স্তরের ভাষা, সি ভাষা, যেটা সি সি প্লাস প্লাস মতো যে ভাষাগুলো সেগুলো উচ্চ স্তরের ভাষা। সেটা সে আমাদের কি করবে, কম্পাইলার সেটা ইনপুট নিবে, নিয়ে সেটাকে কম্পাইল করবে। কম্পাইল করার সময় যদি কোনো ভুল পায় তাহলে সে ভুল দেখাবে। যেমন দেখো প্রতিটা লাইনে শেষে একটা সেমিকোলন দিতে হবে। সি প্রোগ্রামিং এর নিয়ম হচ্ছে প্রত্যেকটা লাইনে শেষে একটা সেমিকোলন হবে, কিছু কিছু লাইনে আবার সেমিকোলন হবে না, বিশেষ বিশেষ লাইনে আবার ছাড় আছে। তাহলে দেখো এখানে কিন্তু একটা সেমিকোলন হওয়ার কথা, তাহলে কিন্তু সে এরর ভুল প্রদর্শন করবে, প্রোগ্রামে ভুল দেখাবে। এখানে বলবে সেমিকোলন মিসিং ইন লাইন 2, দুই নম্বর লাইনে এটা যে স্ক্যানার প্রথম লাইন দ্বিতীয় লাইনে আমাদের একটা সেমিকোলন মিসিং আছে। তাহলে প্রোগ্রামার বুঝতে পারবে যে আমার ভুলটা কোথায় হয়েছে, তারপরে সে ভুলটা সংশোধন করবে, সংশোধন করে সে একবার এটাকে পুরো প্রোগ্রামটা একবার কম্পাইল করবে। এখানে পুরো কম্পাইলের কাজ হচ্ছে পুরোটা একসাথে কম্পাইল করবে। কম্পাইল করার পরে কি করবে, এখানে মেশিন ভাষায় আমাদের রূপান্তর করবে। এই মেশিন ভাষা আমাদের এটাকে এই অনুবাদ করা প্রোগ্রাম আমরা বহুবার ব্যবহার করতে পারবো, যতবার ইচ্ছে, খালি ইনপুট দিব আর আউটপুট দিবে। 3 আর 6 দিলাম 9 দিব, 1 2 দিব, সে আউটপুট 3 দিবে। এভাবে বারবার আমি এটাকে রান করতে পারবো যতবার ইচ্ছা, যতবার আমার কম্পিউটারটা ফাইলে থাকবে ফাইলটা ওপেন করব আর ইনপুট দিব, সে আউটপুট দেখাবে। আচ্ছা, এখন আসো আমাদের অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলার যেটা অ্যাসেম্বলি ভাষার, এই অ্যাসেম্বলারও একই রকম, অ্যাসেম্বলিও আমাদের কম্পাইল করবে, কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাসেম্বলার কি করবে, অ্যাসেম্বলি ভাষা আগেরটা কি করছে, উচ্চ স্তরের ভাষাকে, এই উচ্চ স্তরের ভাষাকে আমাদের মেশিন ভাষায় রূপান্তর করছে। অ্যাসেম্বলারও একটা অনুবাদক প্রোগ্রাম, কিন্তু এই হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে আমাদের মেশিন ভাষায় রূপান্তর করবে। অ্যাসেম্বলি অর্থাৎ সাংকেতিক ভাষা, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, সাংকেতিক ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তরের জন্য আমরা অনুবাদক হিসেবে অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রামকে অ্যাসেম্বলার বলা হয়। মাইক্রোসফট কর্পোরেশনের ম্যাক্রো অ্যাসেম্বলার বা ম্যাজম যেটাকে বলা হয় MASM, এটা একটা অ্যাসেম্বলারের উদাহরণ। অ্যাসেম্বলির যে কাজ বা সুবিধা অসুবিধাগুলো দেখো। অ্যাসেম্বলির কাজ হচ্ছে যে নেমনিক কোডকে অর্থাৎ মেশিন ভাষা, যে অ্যাসেম্বলি ভাষা যেটা নেমনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা, সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায় লেখার ঠিকানায় রূপান্তর করা, প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দেখানো, সব নির্দেশ ও ঠিকানা পদার্মালিতে রাখা, এটা হচ্ছে তার কাজ বা সুবিধা। অ্যাসেম্বলি ভাষার অসুবিধাগুলো কি? অ্যাসেম্বলি একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন সেট আছে এবং নির্দিষ্ট প্রসেসরের জন্য কাজ করে। সব প্রসেসরে এটা কাজ করে না, এটা মেশিন নির্ভর। আমরা কতদিন পড়ছিলাম যে আমাদের অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন নির্ভর। মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই দুইটা হচ্ছে আমাদের কি মেশিন নির্ভর, অর্থাৎ একটা কম্পিউটারে তৈরি করলে অন্য কম্পিউটারে চলে না। তো এখানেও এর অসুবিধাটা আছে, এটি প্রায়শই বিভিন্ন হার্ডওয়্যারের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ হচ্ছে কি, যে একটা হার্ডওয়্যার এটা তোর জন্য তৈরি করলে অন্য হার্ডওয়্যার এটা সাপোর্ট করে না। এটা ছিল আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটা অসুবিধা। তারপর তুলনামূলক সহজ কাজ করার জন্য প্রচুর, তুমি সিম্পল একটা কাজের জন্য অনেক বেশি কোড লিখতে হবে। এখানে দেখো অ্যাসেম্বলি প্রোগ্রামের চিত্রটাকে বোঝার চেষ্টা করো। এই যে অ্যাসেম্বলি ভাষাকে সে অ্যাসেম্বলার মাধ্যমে যখন অ্যাসেম্বলি করবে বা রূপান্তর করবে, তখন যদি কোনো ভুল থাকে সে ভুল দেখাবে। যেমন দেখো লাইন 3 তে মিসিং এই যে কমা, এখানে দেখো AX এর পর একটা কমা হওয়ার কথা, দেখো উপরে সবগুলোতে কমা আছে, এখানে কমা মিসিং হয়েছে, সেটা দেখাবে কমা মিসিং ইন লাইন 3, একটা এরর দেখাবে, ভুল দেখাবে। তাহলে প্রোগ্রামার বুঝতে পারবে যে হ্যাঁ কি ভুল হয়েছে এবং কি সংশোধন করতে হবে। সংশোধন করলো, করে এটা একবার অনুবাদ করলে
পরবর্তীতে আর এটাকে অনুবাদ করার প্রয়োজন হবে, এটাকে বারবার আমি এটাকে ইউজ করতে পারবো, ইনপুট দিব এবং সে আউটপুট দেখাবে। এই অ্যাসেম্বলারও অনুবাদ করা প্রোগ্রাম বহুবার ব্যবহার করা যায়, এটা আমাদের মেশিন ভাষায় রূপান্তর করবে। এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা। এরপর আসো আমাদের ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটু বোঝার চেষ্টা করো। ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে বেসিক যে পার্থক্যটা, কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে। লাইন বাই লাইনটা কি, যেমন ধরো আমাদের চাইনিজ ভাষা এবং তোমার তারপরে ধরো অন্য কোনো দেশের ইউএস এর এক প্রেসিডেন্টের সাথে ধরো কথা হবে, এখন একজনের ভাষা বুঝে না, তার মাঝখানে একজন কম্পাইলার ব্যবহার করা বা দোভাষী ব্যবহার করা বা ইন্টারপ্রেটার ব্যবহার করা হবে, যিনি ভাষাটা রূপান্তর করে দিবে। এখন যদি এরকম হয় যে প্রথম যে প্রেসিডেন্ট উনি একসাথে ওনার যত কথা আছে 5 মিনিটে সব কথা বললেন, এরপরে সেই কথাটাকে যদি ধরো আমাদের দোভাষী পুরোটা একসাথে ট্রান্সলেট করে, তাহলে পুরো 5 মিনিটের এটা একসাথে, এখানে যদি 5 মিনিট 20 লাইনও থাকে, 20 লাইন সাথে একসাথে ট্রান্সলেট করে, সেটাকে আমরা বলবো কম্পাইলার। আবার এরকম হইতে পারে যে না, প্রধানমন্ত্রী প্রথমে এক লাইন বললো, সেটাকে রূপান্তর করলো, সেটা আবার রেসপন্স করলো, আবার দ্বিতীয় লাইন বললো, আবার কম্পাইল করলো, সেটাকে আমরা বলবো ইন্টারপ্রেটার। অর্থাৎ লাইন বাই লাইন যদি ইন্টারপ্রেট করে, সেটাকে আমরা বলবো ইন্টারপ্রেটার। অর্থাৎ প্রত্যেকটা লাইন শেষে সে অনুবাদ করবে, প্রত্যেকটা লাইন শেষে অনুবাদ করবে, অর্থাৎ একসাথে সে পুরো প্রোগ্রামটা একসাথে অনুবাদ করবে না, সেটাকে আমরা বলবো ইন্টারপ্রেটার। এটা হচ্ছে মেইন বেসিক পার্থক্যটা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে। ডেফিনিশন আমরা এটা বোঝার চেষ্টা করি। ইন্টারপ্রেটার এমন একটা অনুবাদক প্রোগ্রাম যা একটি প্রোগ্রামের প্রতিটি লাইন আলাদা আলাদা ভাবে এবং পর্যায়ক্রমে অনুবাদ করে এবং নির্বাহ করে। একটি লাইনে অনুবাদ করার পর পরবর্তীতে লাইন অনুবাদ করে, এভাবে পর্যায়ক্রমে সম্পূর্ণ প্রোগ্রামটি অনুবাদ, রূপান্তর এবং নির্বাহের কাজ সম্পন্ন করে। এটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। এটা উদাহরণগুলো কি, পিএসপি, পার্ল, পাইথন, রুবি এর মতো প্রোগ্রামিং ভাষাসমূহ ইন্টারপ্রেটার ব্যবহার করে। ইন্টারপ্রেটারের সুবিধাগুলো কি বা কাজগুলো কি? ইন্টারপ্রেটারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ সহজে এটা ইউজাররা সহজে এটা ব্যবহার করতে পারে এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন ওয়েবসাইটে কিন্তু আমাদের যে পিএসপি ব্যবহার করে সেটা ইন্টারপ্রেটার। এটি ব্যবহারে প্রোগ্রামের ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা খুব সহজ, অর্থাৎ লাইন বাই লাইন আমাদের কোনো ভুল থাকলে সাথে সাথে সেটা ভুলটা দেখাই দিবে। ইন্টারপ্রেটার আকারে ছোট হয় বলে মেমোরিতে কম জায়গা লাগে, কিন্তু কম্পাইলার অনেক বেশি মেমোরি প্রয়োজন। এটি সাধারণত ছোট বা মাইক্রো কম্পিউটারে এটা ব্যবহৃত হয়, সুপার কম্পিউটার বা মেইনফ্রেম এগুলোতে সাধারণত ব্যবহার করেন, এটা মাইক্রো কম্পিউটারের জন্য ভালো উপযোগী। ইন্টারপ্রেটারের সুবিধা অসুবিধাগুলো কি দেখো। লাইন বাই লাইন অনুবাদের কারণে কম্পাইলারের তুলনায় বেশি সময় প্রয়োজন, এটা অনেক সময় লাগে। ওটা একসাথে অনুবাদ করার কারণে একটু সময় কম লাগে, এটা সময়টা বেশি লাগে। ইহার মাধ্যমে রূপান্তরের প্রোগ্রাম সম্পূর্ণভাবে মেশিন ভাষায় রূপান্তর হয় না। এখানে কি হয়, একটা ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর হয়, যেটা মেশিন ভাষার মতোই কিন্তু পুরোপুরি মেশিন ভাষা না। ইহার মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না। প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় অনুবাদ করা প্রয়োজন। এখানে দেখো, এখানে প্রত্যেকবার তোমাকে নির্বাহ করতে হবে। এখানে আগে যেটা ছিল যে একবার একটা মেশিন ভাষা আমরা exe ফাইল পেয়ে গেলাম, ওই মেশিন কোডটাকে আমি বারবার এটাকে যতবার ইচ্ছা আমি এটাকে ইউজ করলাম, এখানে সেটা সম্ভব না। এখানে তুমি যতবার তোমার দরকার হবে ইনপুট দেওয়ার জন্য ততবার এটাকে তোমাকে কম্পাইল করতে হবে। যেমন দেখো এখানে উচ্চ স্তরের ভাষা, আমরা একটা পাইথন প্রোগ্রাম নিলাম, যে পাইথন প্রোগ্রামে সেই ইন্টারপ্রেটার দিয়ে ইন্টার করতে গিয়ে সে প্রথম লাইন ঠিক পাইলো, দ্বিতীয় লাইন ঠিক পাইলো, তৃতীয় লাইনে গিয়ে সে দেখলো যে না, এখানে একটা ব্র্যাকেট ক্লোজিং রাইট প্যারেনথেসিস, যেটা আমরা হচ্ছে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট যেটা বলতে পারি, রাইট প্যারেনথেসিস বলা হয়, এই সেকেন্ড প্যারেনথেসিস যেটা সেটা মিসিং, বলবে যে রাইট প্যারেনথেসিস মিসিং অন লাইন 3, এই জায়গায় সে বলবে এই লাইন ভুল দেখালো। এবং এখানে কিন্তু সে ইন্টারপ্রেট করার সময় কিন্তু ইনপুট নিয়ে নেবে, তুমি যে ইনপুটটা দিতে চাচ্ছ সেই ইনপুটটা নিবে, নেওয়ার পর সে একটা ইন্টারমিডিয়েট কোড হলো, সেটাতে সেই ইন্টারমিডিয়েট কোড একটা মেশিন ল্যাঙ্গুয়েজের মতো, এর আরো অন্যান্য কোড আছে, সেটার মতো সেটার মধ্যে এক্সিকিউট করবে, করে সে ধর 5 আর 10 আমি ইনপুট দিলাম, সে যোগ করে আমাকে দেখাইলো 15। কিন্তু এটা অনুবাদ করা প্রোগ্রাম বহুবার ব্যবহার করা যায় না। এটা অনুবাদ প্রোগ্রামটা যেটা হবে, আগে যেটা বারবার, এই যে আগে যেটা সুবিধা ছিল অনুবাদ প্রোগ্রাম বহুবার ব্যবহার করা যাইতো, এই যে ইনপুট দিলাম আউটপুট দিবে, ইনপুট দিবে আউটপুট দিবে, এখানে আর আশা লাগবে না, কম্পাইলে আর অ্যাসেম্বলিং এ লাগবে না। এখানে কিন্তু এটা প্রত্যেকবার এটাকে রান করতে হবে এবং সেটা আমাদের প্রত্যেকবার রান করলে প্রত্যেকবার রানের সময় একটা ইনপুট নিবে, সে আউটপুট দিবে, প্রত্যেকবার রান করব ইনপুট দিবে আউটপুট দিবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলারের বিস্তারিত বর্ণনা। এখানে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে। দেখো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মেইন পার্থক্যটা কি। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটার সম্পূর্ণ প্রোগ্রাম লাইন বাই লাইন অনুবাদ করে। কম্পাইলারের মাধ্যমে কম্পাইলকৃত প্রোগ্রামের ভুল সহজে নিরূপণ করা কঠিন, এটি কারণ এটি সম্পূর্ণ সবগুলো ভুল একসাথে নিরূপণ করে, পুরো প্রোগ্রাম রান করে যত ভুল আছে একসাথে দেখে। এটির মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রামের ভুল সহজে নিরূপণ করা যায় না,
কারণ এটি প্রতিটি লাইনে ভুল আলাদা আলাদা প্রদর্শন করে। তারপর হচ্ছে কম্পাইলারের ক্ষেত্রে ডিবাগিং এবং টেস্টিং সময় সাপেক্ষ বিষয়। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে খুব দ্রুত ডিবাগিং এবং টেস্টিং করা যায়। কম্পাইলের মাধ্যমে প্রোগ্রাম একবার কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে প্রতিবার প্রোগ্রাম চালানোর ক্ষেত্রে প্রোগ্রামকে রূপান্তর করতে হয়। এর মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। এটির মাধ্যমে ইন্টারপ্রেটার রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণ মেশিন ভাবে রূপান্তরিত হয় না। কম্পাইলের মাধ্যমে প্রোগ্রাম কম্পাইল করতে অধিক মেমরির প্রয়োজন হয়, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে অধিক মেমরির প্রয়োজন হয় না। প্রোগ্রাম কম্পাইল করতে কম সময়ের প্রয়োজন হয়, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে বেশি সময়ের প্রয়োজন হয়। এটা হচ্ছে আমাদের মোটামুটি অনুবাদক প্রোগ্রামের বিস্তারিত। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে আমরা কিন্তু পরের স্টেপে চলে যাব। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কম্পাইলার, ইন্টারপ্রেটার, যে আমরা এই যে অনুবাদক প্রোগ্রাম বিস্তারিত পড়লাম, এখানে কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই স্যার। ওকে, তাহলে আমরা প্রোগ্রামিং করার টপিকটা হচ্ছে আমাদের প্রোগ্রামের সংগঠন। প্রোগ্রামের সংগঠন বলতে কি বোঝায়? এটা খুব সহজ একটা টপিক। প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রামের সংগঠন বলা হয়। অর্থাৎ প্রোগ্রামটা কিভাবে গঠিত হবে সেটার স্ট্রাকচারটাকে আমরা বলবো প্রোগ্রামের সংগঠন। একটি প্রোগ্রামের মূলত তিনটি মূল অংশ থাকে। একটা প্রোগ্রামে আমার তিনটা জিনিস থাকবে: ইনপুট থাকবে, প্রসেস থাকবে এবং আউটপুট থাকবে। আমাদের কিছু ইনপুট দিব প্রোগ্রামে, আর সেই ইনপুটটাকে সে যোগ প্রসেস করবে, মানে ক্যালকুলেশন করবে, সেটা আউটপুট দিবে। যেমন ধরো আমরা এখানে একটা উদাহরণ দিই। যেমন ধরো আমরা এই যে স্ক্যানএফ, এটার মাধ্যমে আমরা ইনপুট নিলাম। চিত্রটাতে খেয়াল করো, ইনপুট নিলাম এ আর বি দুইটার সঙ্গে ইনপুট নিলাম। এটা আমরা বিস্তারিত সি প্রোগ্রাম শুরুতে আমরা পড়বো কোন লাইনে কি মিনিং করে। এখানে দেখো ইনপুট নিলাম, এ আর বি দুটো ইনপুট নিলাম, সেটাকে আমরা যোগ করলাম, সাম ইকুয়াল টু এ প্লাস বি। এই যে যোগ করাটা, এটা একটা আমাদের প্রসেস বা ক্যালকুলেশন। আর প্রিন্টএফ মানে আউটপুট দেওয়া। আমরা যেটা স্ক্রিনে দেখতে পাবো, তাহলে আমরা ইনপুট নিলাম, সেটা প্রসেস করলাম এবং আউটপুট ফলাফল দিলাম, ফলাফল দিব। তাহলে আমরা ধরো দুটোর সঙ্গে ইনপুট নিলাম 1 আর 2, সে দ্বিতীয় লাইনে সেটা কি করব, 1 আর 2 যোগ করবে, তাহলে কত হলো 3। তারপরে তৃতীয় লাইনে সে আউটপুট দিবে 3, স্ক্রিনে দেখাবে 3। তাহলে আমাদের একটা প্রোগ্রামের সংগঠনের তিনটা মূল অংশ থাকবে। এটা হচ্ছে একটা ইনপুট, একটা প্রসেস, একটা আউটপুট। ইনপুটের কাজ হচ্ছে আমাদের ইনপুট নেওয়া, কিবোর্ড থেকে ইনপুট নিবে বা অন্য কোনো মাধ্যম থেকে ইনপুট নিবে, ইনপুট নিয়ে সেটাকে প্রসেস করবে, ক্যালকুলেশন করবে, তারপর সেটাকে ফলাফল দেখাবে। আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। প্রোগ্রাম সংগঠনে কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে প্রশ্ন করতে পারো। তাহলে কি বুঝতে পারছো? রেসপন্স করো দুই একজন। সবাই কি আসো? হেলাল আসো? জি স্যার, আছি স্যার। স্যার বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এবার আসো প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। আমরা একটা যদি প্রোগ্রাম তৈরি করতে চাই, যেমন একটা সি প্রোগ্রাম তৈরি করব বা একটা সফটওয়্যার তৈরি করব, তাহলে আমাদের প্রোগ্রামটা তৈরি করতে গিয়ে আমাদের কতগুলো ধাপ অবলম্বন করব। যদি আমরা নেক্সট যে আমাদের সি প্রোগ্রামিং এ আসে, তখন আমরা এই প্রোগ্রাম এই বিষয়টা আমরা আরো একটু ক্লিয়ার হবে যে আমাদের প্রোগ্রাম বা সমস্যা, এটাকে আমরা প্রোগ্রাম কম্পিউটার ভাষায় আমরা সমস্যা বলি। এই সমস্যা আসলে আমরা যে বাস্তব জীবনে যে সমস্যা বলি ওই সমস্যা না। যে আমরা ধরো এক জায়গায় একটা বিপদে পড়ে গেলাম, সে যেটাকে আমরা সমস্যা বলি। মানুষের যেমন বিভিন্ন সমস্যা থাকে, হ্যাঁ, পারিবারিক, সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেই সমস্যা না। কিন্তু এই সমস্যা, অর্থাৎ আমরা যেরকম একটা শব্দের অনেক সিনোনিম আছে, এখানে কিন্তু আমাদের এই সমস্যা শব্দের অর্থ হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম কম্পিউটারের ভাষায় সমস্যা বলতে বোঝায় বা প্রবলেম বলতে কোন একটা প্রবলেম সলভিং, কোন একটা প্রবলেম সলভ করতেছে, মানে কোন একটা প্রোগ্রাম করতেছে। কম্পিউটার ভাষায় প্রোগ্রাম মানে হচ্ছে সমস্যা। সমস্যা বা প্রবলেমকে আমরা এখানে এই শব্দটা ইউজ করে থাকি। এটা মনে করবা যে আমরা স্বাভাবিক যে বাস্তব জীবনের সমস্যা নিয়ে বিভিন্ন সমস্যা থাকি, ওই সমস্যা শব্দ অর্থে এই সমস্যা না। এখানে সমস্যা মানে হচ্ছে প্রোগ্রাম। তাহলে দেখো প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ বা সমস্যা সমাধানের যে ধাপগুলো, অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম করতে গেলে এই যে ধাপগুলো আমরা অবলম্বন করব, এই ধাপগুলো অবলম্বন করলে আমাদের একটা কমপ্লিট একটা প্রোগ্রাম হবে। এই ধাপের কোন একটা যদি আমরা মিস করি, তাহলে আমাদের সফটওয়্যারের কোন একটা সমস্যা দেখা দিবে। ধরো একটা সফটওয়্যার কোম্পানি, তুমি একটা প্রোগ্রামার, তুমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম দিছো, একটা সফটওয়্যার তৈরি করতে গিয়ে তুমি এই ধাপগুলো অবলম্বন করে অবশ্যই করতে হবে। এই ধাপগুলো অবলম্বন করে একটা মিসিং করবে, তুমি একটা বিপদে পড়বা, পরবর্তী জায়গায় একটা সমস্যা পড়ে যাবে, অথবা সমস্যাটায় প্রোগ্রামটাতে ভুল দেখা দিবে। হ্যাঁ, তো যাই হোক এই ধাপগুলো আমাদের এই 7টা ধাপ টোটাল আছে এখানে। এই 7টা ধাপ আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে অবলম্বন করে একটা প্রোগ্রাম তৈরি করতে হবে, একটা সফটওয়্যার তৈরি করতে হবে। তাহলে আমাদের এই 7টা ধাপে কোন ধাপে কি কাজ করতে হয় সেটা আমরা এটা বিস্তারিত দেখব। স্যার, প্রথমে আসো, বলো। স্যার এই প্রোগ্রাম তৈরির ধাপগুলা হচ্ছে মানে স্যার মানে সমস্যাগুলো সমাধানের একটা ধাপ স্যার। হ্যাঁ হ্যাঁ,
কোন একটা প্রোগ্রাম করব, ধরো আমরা দুইটার সঙ্গে যোগের একটা প্রোগ্রাম করব, সি তে একটা প্রোগ্রাম করব, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা সমস্যা নির্দিষ্ট করব। হ্যাঁ, সমস্যা নির্দিষ্ট করব। আমরা কি করতে চাচ্ছি? যোগ করতে চাচ্ছি, বিয়োগ করতে চাচ্ছি, না আপলোড ডাউনলোডের সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি? কি তৈরি করতে চাচ্ছি সেটা আমাদের প্রোগ্রামটাকে নির্দিষ্ট করতে হবে। আমরা কি প্রোগ্রাম করতে যাচ্ছি, তারপরে সেই প্রোগ্রামে আমরা বিশ্লেষণ করব, তারপর সেটা প্রোগ্রাম ডিজাইন করব, তারপর প্রোগ্রাম ডেভেলপমেন্ট করব, তারপর প্রোগ্রাম বাস্তবায়ন করব, প্রোগ্রাম ডকুমেন্টেশন করব, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করব। এর মধ্যে কোনো জায়গায় সমস্যা হয় সেটাকে আবার শুরু থেকে আমরা এটাকে চেক করব, আবার সেটাকে সলভ করব। এরকম বারবার রিপিট করে কমপ্লিট যখন আমরা সবগুলো ধাপ কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের প্রোগ্রামটা লাইভে চলে যাবে বা আমাদের প্রোগ্রাম যে ইউজারের কাছে এটা ডেলিভারি দিতে হবে, তখন উনি ওনার বাস্তব রিয়েল লাইফে এটাকে ইউজ করবে। তাহলে আমরা দেখো, প্রথমে আমরা সমস্যা নির্দিষ্টকরণ বলতে কি বোঝায়। কোন একটি প্রোগ্রামে তৈরি করার পূর্বে সমস্যাটির সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে। সমস্যাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার পর কিভাবে তা সমাধান করতে হবে তা নির্ধারণ করে সব ধরনের তথ্য অনুসন্ধান করাটাই হচ্ছে আমাদের সমস্যা নির্দিষ্টকরণ। যেমন আমরা দুটোর সঙ্গে যোগের প্রোগ্রাম, তাহলে আমাদের আমরা দুটোর সঙ্গে যোগের প্রোগ্রাম দিয়ে আমরা উদাহরণটা দিচ্ছি। দেখো, তাহলে যোগের প্রোগ্রামে আমাদের কি করবো, আমরা নির্দিষ্ট করলাম যে আমাদের দুটোর সঙ্গে যোগের একটা প্রোগ্রাম করবো। এরপরে আমরা আসো সমস্যা বিশ্লেষণ। আমি বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখব সমস্যা নির্দিষ্ট করার পর বিশ্লেষণ করার জন্য ছোট ছোট অংশ ভাগ করব এবং প্রতিটি অংশে বিশ্লেষণ করার জন্য বিভিন্ন ধরনের গ্রাফ, চার্ট, তালিকা ব্যবহার করব। এই সময় সমস্যার ইনপুট কি হবে, আউটপুট কি হবে তা শনাক্ত করতে হবে। যেমন আমাদের পড়বো দুটোর সঙ্গে যোগ করব, যোগ করতে আমাদের প্রোগ্রামের কি কি ইনপুট হবে। যেমন দুটোর সঙ্গে ইনপুট দিব 5, 6 দিব। এখন এটা কি পূর্ণ সংখ্যা যোগ করব না দশমিক সংখ্যা যোগ করব? হ্যাঁ, এগুলো আগে ঠিক করতে হবে। ইনপুট কি হবে, আউটপুট কি হবে সেটা আমরা ঠিক করব। এরপর আমরা প্রোগ্রাম ডিজাইন করব। প্রোগ্রাম ডিজাইনের কাজ কি? প্রোগ্রাম ডিজাইন বলতে প্রোগ্রামের ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন এবং ইনপুট আউটপুটের মধ্যে কি সম্পর্ক হবে, ক্যালকুলেশনটা কিভাবে হবে, এখানে কি হবে সাম ইকুয়াল টু a প্লাস b, এই যে প্রসেসটা, ডিজাইনটা অর্থাৎ ক্যালকুলেশনটা কিভাবে হবে, ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশনটা হবে সেটা আমাদের ঠিক করতে হবে। এবং সামগ্রিকভাবে চিন্তা করে প্রোগ্রাম ডিজাইনকে প্রথমে শুরু কর, তারপর অ্যালগরিদম ফ্লো চার্ট ডিজাইন করতে হবে। এই যে অ্যালগরিদম ফ্লো চার্ট শুরু করতে কি জিনিস, এটা আমরা পরের টপিকে এখনই পড়বো। এখানে শুধু নামটা শুনে না, এই নামটার অ্যালগরিদম ফ্লো চার্ট আজকে পড়ব ইনশাআল্লাহ নেক্সট স্লাইড। প্রোগ্রাম ডিজাইন গেল। এরপরে প্রোগ্রাম ডেভেলপমেন্ট। প্রোগ্রাম ডেভেলপমেন্ট কি? এই যে আমরা কোডিং করব, যেটা সি প্রোগ্রাম লিখলাম সেটাই আমাদের হচ্ছে প্রোগ্রাম কোডিং। এটা কি সুডো কোড অ্যালগরিদম ফ্লো চার্ট থেকে সুবিধামতো যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশ তৈরি করাকে আমরা করব প্রোগ্রাম কোডিং। এরপরে আসে প্রোগ্রাম বাস্তবায়ন। বাস্তবায়ন বলতে কি বোঝায়? এই প্রোগ্রামটা যে আমরা করলাম সেটাকে আমরা কয়েকটা সংখ্যা দিয়ে টেস্ট করে দেখব। রিয়েল লাইফে বা যে ইউজার ইন্ডিয়া এটাকে কাজ করার পূর্বে আমরা কিছু টেস্ট ডাটা দিয়ে দেখবো এর মধ্যে কোনো ভুল আছে কিনা। তারা আমরা 10, 20 দিলাম, দেখবো আউটপুট 30 আসে কিনা, যোগ করতেছে, এরকম আমরা কিছু ডাটা দিব। তখন দেখা যায় যে এটা অন্যান্য ব্যবহারকারী ক্যালকুলেটর হিসেবে যখন ব্যবহার করে বড় বড় সংখ্যা দিয়েও টেস্ট করে দেখলে আমরা রিয়েল ব্যবহারকারীও সেটা সঠিকভাবে আউটপুটটা পাবে। এটাকে আমরা বলবো বাগ বের করা, যেটা আমরা বলছি ডিবাগিং, ভুল বের করা, পোকা বাছাই। অর্থাৎ আমরা বাস্তবায়নের হিস্ট্রি আমরা টেস্ট করে দেখবো আমার প্রোগ্রামটা যেটা তৈরি করছি সেটা ঠিক আছে কিনা। এরপর আসে প্রোগ্রাম ডকুমেন্টেশন। প্রোগ্রাম ডকুমেন্টেশনটা কি? প্রোগ্রাম ডকুমেন্টেশন দ্বারা প্রোগ্রামকে ব্যবহারকারী কিভাবে ব্যবহার করবে তা বর্ণনা করতে হবে, যাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে। একটি প্রোগ্রাম ডকুমেন্টেশনে প্রোগ্রামের বর্ণনা, প্রোগ্রামের প্রবাহ চিত্র, প্রোগ্রাম লিস্টিং, প্রোগ্রাম নির্বাহের জন্য প্রয়োজনীয় করণীয় তালিকা, পরীক্ষণ ফলাফল প্রকাশ করা হয়। এটা ডকুমেন্টেশন থাকে। যেমন ধরো আমরা কোন একটা কিছু যদি কিনি, দেখবেন একটা ম্যানুয়াল বই দেয় যে আপনি কিভাবে কোন সুইচ বাটন কিভাবে প্রেস করলে আপনি কিভাবে কাজ হার্ডওয়্যারটা কাজ করবে, একটা ম্যানুয়াল দেয়। এটাই ডকুমেন্টেশন। তুমি একটা সফটওয়্যার তৈরি করছো, তাদেরকে একটা ডকুমেন্টেশন দিতে হবে যে হ্যাঁ আপনি আমার সফটওয়্যারটা এইভাবে এইভাবে ইনপুট দিবেন, এই কাজ করবে, এটা এই ভার্সন এত সাল পর্যন্ত কাজ করবে, বিস্তারিত একটা বর্ণনা তালিকা দিতে হয়। এটাকে বলা হয় ডকুমেন্টেশন। এরপর আসলে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ সম্পূর্ণ প্রোগ্রামটা ব্যবহারকারী যখন ব্যবহার করবে তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে প্রোগ্রাম আধুনিকরণ, পরিবর্তন, প্রোগ্রামে ভুল সংশোধন ইত্যাদি কাজে প্রয়োজন হতে পারে। এগুলো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলে। আচ্ছা, তুমি ধরো একটা প্রোগ্রাম তৈরি করলা, এখন দেখা যাচ্ছে এটা একটা ভার্সন 1, তুমি পরবর্তীতে এটাকে যদি রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করে না রাখো, একটা কপি তোমার কাছে রেখে না দাও, তাহলে তুমি ধরো ভার্সন 2 তৈরি করবে, তাহলে ভার্সন 2 তৈরি করতে গিয়ে আবার নতুন করে তোমার সফটওয়্যার ডেভেলপ করতে হবে। তাহলে একটা অসুবিধা। তুমি একটা ব্যাকআপ রেখে দিবা এটা রক্ষণাবেক্ষণের জন্য, তাহলে এটাকেই মডিফাই করে তুমি আরেকটা ভার্সন তৈরি করতে পারবা। না হলে যদি তুমি রক্ষণাবেক্ষণ না করো, প্রোগ্রাম তৈরি করে যাকে দিয়ে তাকে দিয়ে দিলে আর তুমি কোনো কপি রাখো নাই, তাহলে পরবর্তীতে যদি মডিফিকেশন দরকার হয় তুমি আর মডিফিকেশন করতে পারবে না, তখন নতুন করে আবার তোমার এই ফার্স্ট পেজ থেকে তোমাকে সবগুলো ধাপ অবলম্বন করে নতুন একটা সফটওয়্যার তৈরি করতে হবে। এটা অসুবিধা সৃষ্টি হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি 7টা ধাপে আমাদের একটা প্রোগ্রাম তৈরি করব। আশা করি বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর কোনো প্রশ্ন আছে? স্যার প্রোগ্রাম তৈরিতে কি স্যার আমরা এই ধাপগুলো অনুসরণ করলে পারবো স্যার, নাকি আরো কিছু শিখা লাগবে স্যার?
না, এগুলো এই যে এগুলো করেই সবাই করে, এই ধাপগুলো অবলম্বন করেই সবাই প্রোগ্রাম তৈরি করে। স্যার এটা মানে আমরা হাতে কলমে শেখার জন্য কোনো ওয়েবসাইট বা কোনো কিছু পাবো স্যার? হ্যাঁ, এই যে আমরা নেক্সট যে সি প্রোগ্রাম তো প্র্যাকটিক্যালি এগুলো করব, সি প্রোগ্রাম আমরা প্রোগ্রাম ডেভেলপ করব তো। স্যার মানে এটা শেখার জন্য স্যার কোনো ভালো ওয়েবসাইট বা কোথাও মানে শেখা এরকম কিছু? সেটা তো ওয়েবসাইট কিভাবে করব, সি প্রোগ্রাম আমি তোমাদের দেখাই দিব, সি প্রোগ্রাম বিস্তারিত দেখাই দিব। আমরা লাইভ মানে হাতে কলমে করব, সি প্রোগ্রাম করব, এটা একটা ক্লাস পরে আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আসো আমরা অ্যালগরিদম ফ্লো চার্ট। লাস্ট দুটো টপিকস, অ্যালগরিদম কি, ফ্লো চার্ট কি, ভালো করে বুঝো। ধাপে ধাপে সমস্যা সমাধানের কৌশলকে বলা হয় অ্যালগরিদম। স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং টেকনিক ইজ কল্ড অ্যালগরিদম। কোন একটা সমস্যা সমাধান মানে কি, প্রোগ্রাম বলছি, কোন একটা প্রোগ্রাম যখন আমরা ধাপে ধাপে সলভ করব সেটাকে আমরা বলবো অ্যালগরিদম। যেমন দেখো, আমরা চা তৈরি করার একটা অ্যালগরিদম আমরা কথা চিন্তা করি। ধরো তুমি বাসায় একটা চা বানাও, আমরা যে চা খাই, এই চা তৈরি করবো, চাটা তৈরি করার একটা সমস্যা, এটা একটা প্রোগ্রাম। হ্যাঁ, তাহলে তুমি এটাকে চিন্তা করো, তাহলে তুমি কি করো, প্রথমে একটা পাত্রের মধ্যে তুমি পানি নিবা, তারপরে কি করবা, পানি ফুটানোর জন্য পাত্রটি চুলার উপর রাখতে হবে। তারপর 3 নম্বর ধাপে তুমি কি করবা, চুলায় আগুন দিতে হবে। 4 নম্বর ধাপে কি করবা, পানি গরম হয়ে গেলে চা পাতা দিতে হবে। 5 নম্বর ধাপে প্রয়োজন মতো চিনি মিশিয়ে পরিবেশন করতে হবে। তাহলে এই যে ধাপগুলো অবলম্বন করলে কমপ্লিট একটা কি হবে, আমাদের একটা সুন্দর একটা চা তৈরি হবে। তুমি তো প্রথমেই তো তুমি এই চিনি মিশাবা না, তুমি যদি প্রথমেই যে পানি না দিয়ে কি চিনি মিশাতে পারবা? উল্টো লাস্ট স্টেপে অর্থাৎ ধাপে ধাপে কাজ করতে হবে। এই জন্য বলছে, নিচে দেখা আছে দেখো, চা বানানোর জন্য উপরে যে স্টেপগুলো অনুসরণ করা হয়েছে ঠিক একইভাবে কম্পিউটার বিজ্ঞানের অনেক সমস্যা মানে অনেক প্রোগ্রাম অ্যালগরিদমের মাধ্যমে সমাধান করা হয়। অর্থাৎ আমরা যে ধরো দুটোর সঙ্গে যোগের একটা প্রোগ্রাম করব, তাহলে আমরা প্রথমে স্টেপে কি করব, ইনপুট নিব, তারপর যোগ করব, তারপর আউটপুট দিব, এবার ধাপে ধাপে আমাদের কাজ করতে হয়। ধরে আমরা আউটপুট দিব না, প্রথম স্টেপে আমাদের আউটপুট হবে না, প্রথম স্টেপে হবে ইনপুট, তারপরে যোগ করব, তারপরে আউটপুট দিব, অর্থাৎ ধাপে ধাপে কাজগুলো হবে। একটা সুশৃঙ্খল ক্রমানুসারে লজিক্যাল ধাপ অবলম্বন করে আমাদের একটা প্রোগ্রাম পরিচালিত হয়, ধাপে ধাপে হবে, এখানে এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে প্রোগ্রাম হবে না। আচ্ছা, তাহলে অ্যালগরিদম তৈরির শর্তগুলো কি? অ্যালগরিদম অবশ্যই সহজবোধ্য হবে, অ্যালগরিদমের প্রতিটা ধাপ স্পষ্ট হতে হবে এবং সহজ হতে হবে যাতে বোঝা যায়, সসীম সম্ভব হতে পারে, অসীম ইনফাইনাইট সম্ভব ধাপ দিয়ে হবে না। অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগে উপযোগী হতে হবে, মানে খুব ভালোভাবে সবাই যেন ইউজ করতে পারে। প্রত্যেকটি ধাপের লজিক্যাল ক্রম থাকতে হবে, একটা লজিক্যাল অর্ডার থাকতে হবে, 1 2 3 4 5 কোনটার পর কোনটা হবে সে লজিক্যাল অর্ডার থাকতে হবে। অ্যালগরিদমে কোনো প্রোগ্রামিং কোডিং ব্যবহার করা যাবে না, অর্থাৎ এটা কিন্তু প্রোগ্রামিং না, এটা নিজের মতো করে লেখা, নিজের প্রোগ্রামার ভাষায় লেখা, এটা হচ্ছে অ্যালগরিদম। এরপর আসলে অ্যালগরিদমের সুবিধাগুলো কি? অ্যালগরিদমের সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, তুমি কি উদ্দেশ্য প্রোগ্রাম তৈরি করছো সেই উদ্দেশ্য বোঝা যায়, প্রোগ্রাম রচনায় সহায়তা করে, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তনের সহায়তা করে, সহজে এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা সম্ভব। একটি অ্যালগরিদমের প্রতিটি ধাপে নিজস্ব লজিক্যাল ক্রম আছে, তাই এটি ডিবাগ করা সহজ হয়। অ্যালগরিদমের অসুবিধাগুলো কি? অ্যালগরিদম হলো সময় সাপেক্ষ, অ্যালগরিদমের শাখা প্রশাখা বা লুপের জন্য একটি জটিল, ব্রাঞ্চিং প্রোগ্রাম যেগুলো বলা হয়, যেটা আমরা পরবর্তীতে পড়বো, এই যে ব্রাঞ্চ লুপ এগুলো কি, তখন এই শব্দগুলো আরেকটু ক্লিয়ার হবে তোমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তবে এই শাখা প্রশাখা যুক্ত প্রোগ্রামগুলো করলে একটু জটিল হয়, বড় কাজগুলো অ্যালগরিদমে প্রকাশ করা কঠিন। এখানে দেখো দুটো एग्जांपल আছে, দেখো দুইটা সংখ্যা যোগের একটা অ্যালগরিদম আছে এখানে, আর দুইটা সংখ্যা গড় নির্ণয়ের একটা অ্যালগরিদম আছে। অর্থাৎ দুইটা সংখ্যা যোগের একটা অ্যালগরিদম কি, এখানে আমরা সংখ্যা বুঝছি, অ্যালগরিদম শুরু থাকবে এবং একটা শেষ থাকবে। একটা প্রোগ্রামের আমাদের কি থাকবে, একটা শুরু থাকবে শেষ থাকবে, অর্থাৎ প্রোগ্রামিং স্টার্ট থাকবে এবং এন্ড থাকবে। তাহলে আমাদের প্রথম ধাপ হচ্ছে শুরু, প্রোগ্রাম শুরু। 2 নম্বর ধাপ কি, সংখ্যা দুটি মান গ্রহণ করতে হবে, আমরা যে দুটি সংখ্যা যোগ করব তার দুটো মান ইনপুট নিব, তারপর কি করব, দুটো সংখ্যার যোগফল নির্ণয় করব, অর্থাৎ সাম ইকুয়াল টু a প্লাস b। এরপর আসো 4 নম্বর ধাপে যোগফলের মান প্রকাশ করব, অর্থাৎ আমরা স্ক্রিনে এটা আউটপুট দেখাবো, এরপর আমাদের প্রোগ্রামটা শেষ। এটা হচ্ছে আমাদের দুটো সংখ্যা যোগের একটা অ্যালগরিদম। এরপর দুটো সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম, দুটো সংখ্যার গড় মানে এভারেজ, হ্যাঁ এভারেজ যেটা। তাহলে আমরা এখানে কি করব, শুরু করলাম, প্রোগ্রাম শুরু করব, ধাপ 1 ধাপ 2 তে কি করব, a আর b দুটোর মান, ওখানে দেখো এটা বর্ণনা দিয়ে লিখতে পারি, আবার আমরা সংখ্যা দিয়ে লিখতে পারি, যেটা ইচ্ছে, দুই ধরনেরই এখানে দেখানো হয়েছে। দেখো a আর b দুটো সংখ্যার আমরা মান নিলাম, মান নেওয়ার পরে আমরা এটাকে আমরা এভারেজ ইকুয়াল টু a প্লাস b দুটোর সঙ্গে যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলাম, সেটা আমরা এটা নির্ণয় করলাম। এরপর আসে এভারেজ মান প্রদর্শন করা, এভারেজ মান প্রদর্শন করলাম, a b c যে যোগ করলাম, যে গড় মানটা প্রদর্শন করলাম এবং প্রোগ্রামটা আমরা শেষ করলাম। দুটোর সঙ্গে গড় নির্ণয়ের অ্যালগরিদম আমাদের হয়ে গেল।
আশা করি বুঝতে পারছো, কার কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো। অ্যালগরিদম কি বুঝছো সবাই? জি স্যার। আর কোনো প্রশ্ন অ্যালগরিদমে? না স্যার। ওকে, এবার আমাদের লাস্ট টপিক ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি? ফ্লো চার্ট হচ্ছে এই যে আমরা অ্যালগরিদম পড়লাম, ধাপে ধাপে যে অ্যালগরিদমটা পড়লাম, সেটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ কোনো সমস্যা সমাধানের জন্য অ্যালগরিদমের যৌক্তিক ক্রমানুসারী ধাপসমূহকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র বলবো। আর এটাকে আমরা বলবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ প্রোগ্রাম ইজ কল্ড ফ্লো চার্ট। আবার বলতেছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ প্রোগ্রাম ইজ কল্ড ফ্লো চার্ট। আগেরটা ছিল স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং টেকনিক ইজ কল্ড অ্যালগরিদম। ধাপে ধাপে কোনো প্রোগ্রাম সলভ করা বা সমস্যা সমাধানকে আমরা বলবো অ্যালগরিদম। আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, চিত্রের মাধ্যমে যখন একটা প্রোগ্রামকে আমরা উপস্থাপন করব, সেটাকে বলবো আমরা ফ্লো চার্ট। ফ্লো চার্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। সিস্টেম ফ্লো চার্ট কি? কোন জটিল সিস্টেম, যেমন কি জটিল সিস্টেম আমাদের কি হতে পারে? একটি কারখানার সাপ্তাহিক বেতনের হিসাব, বড় একটা সফটওয়্যার তৈরি করব, এটা একটা জটিল সিস্টেম। কার্যপ্রণালী বোঝানোর জন্য, পুরো কিভাবে সফটওয়্যারটা হবে এর কার্যপ্রণালী বোঝার জন্য আমরা যে প্রসেসর ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের সিস্টেম প্রসেসর। অর্থাৎ বড় একটা সফটওয়্যার, বড় একটা সিস্টেম, এটা বড় ধরনের কাজগুলোর জন্য আমরা সিস্টেম ইউজ করব। আর সিঙ্গেল একটা ছোট প্রোগ্রামের জন্য আমরা প্রোগ্রাম প্রসেসর ব্যবহার করব। সিস্টেম প্রসেসরে ডাটা গ্রহণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং ফলাফল প্রদর্শনের জন্য প্রবাহ দেখানো হয়। আর প্রোগ্রাম প্রসেসরটা কি দেখো? প্রোগ্রাম প্রসেসরটা একটি অ্যালগরিদমের চিত্রভিত্তিক উপস্থাপনা, যা প্রোগ্রামের যৌক্তিক প্রবাহকে কার্যকর করার জন্য প্রোগ্রাম ডিজাইন পর্যায়ে ব্যবহৃত হয়। এটি দেখা যায় যে কোন সিস্টেমের মধ্যে একটি প্রোগ্রাম কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করা হয়। অর্থাৎ প্রোগ্রাম ফ্লো চার্টে একটি প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ দেওয়া থাকে। এছাড়া প্রোগ্রামের ভুল নির্ণয় এবং সংশোধনে প্রোগ্রাম ফ্লো চার্ট ব্যবহৃত হয়। অর্থাৎ প্রোগ্রাম ফ্লো চার্টে যে আমরা প্রোগ্রাম তৈরিতে আমরা এই ফ্লো চার্টটা ব্যবহার করি। আচ্ছা, এবার আসলে একটা প্রোগ্রাম ফ্লো চার্ট তৈরি করতে গিয়ে আমরা কি কি সিম্বল ব্যবহার করব? এই সিম্বলগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এজন্য একটু ভালো করে মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় যাতে ভালো করে বর্ণনা দিতে পারো। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই ফ্লো চার্টের সিম্বল আসতে পারে। দেখো, এটা যদি একটা উপবৃত্ত থাকে, উপবৃত্তে আমরা বলবো এটাকে প্রোগ্রাম শুরু এবং শেষ, ফ্লো চার্টের শুরু শেষ নির্দেশ করে। এটা সামান্তরিক, ডান দিকে হেলানো যে সামান্তরিক প্রোগ্রামের ইনপুট বা আউটপুট প্রদর্শন করে। এরপরে আসলে একটা ডায়মন্ড চিহ্ন, বাংলা এটাকে বলা বরফি, ডায়মন্ড চিহ্ন, বরফি চিহ্ন বলা হয়। এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য, ডিসিশনের জন্য আমাদের ব্যবহৃত হবে। এরপরে হচ্ছে বৃত্ত, ফুল সার্কেল, যেটা বৃত্ত, সেটা প্রবাহের পথের সংযোগ নিতে, অনেকগুলো পথ একসাথে মিলিত হইল, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, এই যে ওখানে মোড় যেখানে সেন্টার যেখানে সংযুক্ত হয়েছে, সেটাকে আমরা বৃত্ত দ্বারা প্রকাশ করব। এরপরে আয়তক্ষেত্র, যেটা আয়তক্ষেত্র কি করে? প্রক্রিয়াকরণ বোঝায়, আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণ বা প্রসেস বোঝানো হয়। আর অ্যারো চিহ্ন, যেটা সেটাকে আমরা তীর চিহ্ন বা প্রবাহের দিক আমরা বলবো। অর্থাৎ প্রোগ্রামটা কোন দিকে গেল, বামে ডানে, হ্যাঁ, প্রবাহের দিক প্রকাশ করা হয়। এরপরে আসো সাবরুটিন, অর্থাৎ একটা প্রোগ্রামের অংশ, একটা প্রোগ্রামের ছোট ছোট অংশ ভাগ করেও কাজ করা যায়। এটা মূল প্রোগ্রামের অংশ নির্দেশ করে একটা সাবরুটিন। সেটা আমাদের একটা আয়তক্ষেত্র, পাশে দুটো লম্বা লাইন থাকবে, সেটা আলাদা করে স্পেসিফিক নাম নাই। এটা হচ্ছে আয়তক্ষেত্র, তারপরে দুই পাশে দুটো লাইন আছে, সেই সিম্বলটাকে আমরা বলবো সাবরুটিন বা মূল প্রোগ্রামের অংশ। এটা ব্যবহার খুব কম। লাস্টের দুইটা যেটা আছে সেটা ব্যবহার হয় না। উপরে যে 6টা সিম্বল আছে সেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। উপরে 6টা সিম্বল দিয়ে আসলে প্রোগ্রাম প্রসেসর ব্যবহৃত হয়। বিশেষ ক্ষেত্রে লাস্টে দুটো ব্যবহৃত হয়। আর সেটা সুরলি কাটা, যেটা, হ্যাঁ, সেই সিম্বলটা হচ্ছে টিকা বা কোনো কার্যক্রমের বর্ণনা, কোনো একটা ডেসক্রিপশন টাইপের কোনো কিছু তুমি যদি বর্ণনা দিতে চাও, যেটা কি জিনিস, ডেসক্রিপশন টাইপের, সেটাকে আমরা এই সিম্বল দ্বারা, সুরলি কাটা সিম্বল দ্বারা প্রকাশ করব। এরপর আসো প্রসেসর তৈরি করার কতগুলো নিয়মাবলী আমাদের আছে, সেই নিয়মাবলীগুলো আমাদের জানতে হবে। প্রথমে প্রত্যেকটা প্রসেসরে অবশ্যই কি থাকবে? একটা শুরু থাকবে। প্রোগ্রামে আমরা এই যে শুরু শেষ থাকবে, একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে। তারপর প্রবাহ নিয়ন্ত্রণের জন্য উপর থেকে শুরু করতে হবে। আমাদের প্রসেসরটা করব সেটা উপর থেকে শুরু করতে হবে, নিচ থেকে শুরু করা যাবে না। এরা কখনো নিচের দিকে যায় যে তোমার ওই শুরুটা নিচে থাকবে এরকম না, সবসময় শুরু উপরে, স্টার্টিং। প্রবাহ অবশ্যই উপর টপ থেকে শুরু হবে। প্রবাহের চিহ্ন বা প্রবাহের প্রতীক ব্যবহার করার জন্য অর্থাৎ প্রচলিত যে সিম্বলগুলো আছে, অর্থাৎ প্রচলিত সিম্বল বলতে এই যে সিম্বলগুলো, এখানে যে সিম্বলগুলো আছে, তোমাকে অবশ্যই এই সিম্বলগুলো ব্যবহার করতে হবে। এর বাইরে অন্য কোনো সিম্বল দিয়ে তুমি প্রসার তৈরি করতে পারবে না, কারণ এই সিম্বলগুলো ওয়ার্ল্ড ওয়াইড যত প্রোগ্রামাররা আছে সব প্রোগ্রামাররা এই সিম্বলগুলো চিনে। যেমন ধরো ইংলিশের যে আমাদের
এ বি সি ডি যে শেপ গুলো আছে এই শেপের বাইরে যদি কোনো একটা শেপ দিয়ে কোনো ইংলিশ লেখা লেখো, পৃথিবীর অন্য কোনো ভাষার মানুষ বুঝবে না, কারণ এটা ইংলিশে নাই। ঠিক ফ্লোচার্টের যে সিম্বল গুলো আছে সেই সিম্বল গুলো ব্যবহার করে তোমাকে ফ্লোচার্ট তৈরি করতে হবে। নিচে একটা সিম্বল তৈরি করে দিলে এটা কেউ বুঝবে না। আচ্ছা, এখানে আসো। তারপর অ্যারো বা তীর চিহ্ন দিয়ে প্রবাহ নিয়ন্ত্রণ দেখাতে হবে। তোমার অ্যারো প্রবাহের যে দিক, যে অ্যারো তোমার চিহ্ন যে দিক আছে সেই অ্যারো চিহ্ন ব্যবহার করে তোমাকে এই যে অ্যারো যে প্রবাহের নিয়ন্ত্রণ দেখাইতে হবে। তারপর প্রতিটা ফ্লোচার্টের অবশ্যই একটি শেষ থাকবে, এই যে এন্ড থাকবে, শুরু থাকবে শেষ থাকবে। তার অতিরিক্ত সংযোগ রেখা বা প্রতীক ব্যবহার করা যাবে না, অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা যাবে না, অতিরিক্ত সিম্বল ব্যবহার করা যাবে না। ফ্লোচার্টে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না, অর্থাৎ তুমি যদি কোনো নির্দিষ্ট ভাষা সি প্রোগ্রামিং, প্যাসকেল বা অন্য কোনো ভাষা বোটান এগুলো ইউজ করা যাবে না। চিহ্নগুলো ছোট বড় হলে সমস্যা নেই, তবে আকৃতি ঠিক রাখতে হবে, অর্থাৎ এটা ছোট বড় তো কোনো সমস্যা নেই, কিন্তু শেপ যেটা স্কোয়ার, যেটা সার্কেলে দিতে হবে, যেটা উপবৃত্ত দিতে হবে, শেপ চেঞ্জ করা যাবে না। নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই বটম দিকে শেষ হবে, অর্থাৎ নিচের দিকে যায় এটা প্রোগ্রামটা শেষ হবে, উপরে শুরু হবে নিচে গিয়ে শেষ হবে। এখানে এটা হচ্ছে আমাদের একটা ফ্লোচার্ট তৈরি করার নিয়ম। এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা ফ্লোচার্ট। ত্রিভুজের ক্ষেত্রফল যেমন শুরু হলো, তার মানে ত্রিভুজের জন্য আমরা দুটো ইনপুট নিলাম, বেজ এবং হাইট নিলাম, ভূমি এবং উচ্চতা। তারপর আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু বেজ ইনটু হাইট। এটা ক্যালকুলেশন করার শেষে আমাদের এরিয়া বের হয়ে যাবে। সেই এরিয়াটাকে আমরা প্রিন্ট করলাম এরিয়া। তাহলে আমাদের এরিয়া আউটপুট দিলাম। এটা দেখো ইনপুটের জন্য আমাদের এই যে ইনপুট সিম্বল, দেখো এই যে ইনপুট নেওয়ার জন্য আমাদের ইনপুট সিম্বল, আউটপুট নেওয়ার জন্য দেখো আউটপুট সিম্বল প্রিন্ট করার জন্য। আমাদের ক্যালকুলেশন দেখো এই যে আয়তক্ষেত্র, দেখো প্রক্রিয়াকরণ বোঝানোর জন্য এই দেখো প্রসেস সিম্বল। এখানে ক্যালকুলেশন হচ্ছে দেখো আমরা আয়তক্ষেত্র ইউজ করছি, অর্থাৎ যে কাজের জন্য যে ধরনের সিম্বল সেখানে সেই সিম্বল ইউজ করছি। তারপর শুরু শেষ কি বলছিলাম, এই যে উপবৃত্ত, শুরু শেষ উপবৃত্ত, দেখো আমরা শুরু শেষ উপবৃত্ত, অর্থাৎ যে সিম্বল যেখানে ব্যবহার করার কথা ছিল সেটাই আমরা এখানে ব্যবহার করছি। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমাদের ফ্লোচার্টের সুবিধা অসুবিধা। এটা আমাদের লাস্ট স্লাইড। ফ্লোচার্টের সুবিধা অসুবিধা কি? ফ্লোচার্টের সুবিধার সময় দেখো, একটি প্রোগ্রামের যুক্তির মধ্যে যোগাযোগের চমৎকার একটি উপায় হচ্ছে ফ্লোচার্ট। যুক্তিগুলোকে আমরা লজিকগুলো উপস্থাপন করে সহজে প্রেজেন্ট করা যায়। ফ্লোচার্ট ব্যবহার করে সমস্যা বিশ্লেষণ করা খুব সহজ হয়। প্রোগ্রাম উন্নয়নের সময় ফ্লোচার্ট একটি নীল নকশা বা ব্লুপ্রিন্ট হিসেবে ভূমিকা পালন করে। প্রোগ্রাম উন্নয়ন প্রক্রিয়াকরণে আরো সহজ করে তোলে। ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম এবং সিস্টেম রক্ষণাবেক্ষণ সহজ হয়। প্রোগ্রামকে যে কোনো প্রোগ্রামিং ভাষায় কোডে রূপান্তর করা সহজ হয়, অর্থাৎ আমরা ফ্লোচার্ট থেকে যে কোনো ভাষায় আমরা এটা কোড করতে পারবো, প্রোগ্রামিং করতে পারবো। ফ্লোচার্টের অসুবিধা কি? জটিল যুক্তির জন্য ফ্লোচার্ট খুব কঠিন, খুব ডিফিকাল্ট যে লজিক গুলো আছে এগুলোকে ফ্লোচার্টের মধ্যে উপস্থাপন করা খুব জটিল হয়। যুক্তিতে যদি পরিবর্তন হয় তবে ফ্লোচার্টকে আবার নতুন করে আঁকতে হয়, যা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কোনো লজিক যদি চেঞ্জ হয়, ধরো তুমি দুটি সংখ্যা যে যোগের একটা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করবো বা তিনটে সংখ্যার মধ্যে লজিক বের করার প্রোগ্রাম, এখন লজিকের মধ্যে দেখা যাচ্ছে যে তুমি কন্ডিশন গুলো যেখানে সেট করার কথা ঠিকভাবে সেট করতে পারো না, তখন এটা পুরো মুছে আবার এটাকে এডিট করে করতে হয়, এটা অনেক সময় লাগে। এখানে দেখো দুটো সংখ্যা, একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা বের করার জন্য একটা ফ্লোচার্ট এখানে দেখানো হয়েছে। প্রথমে আমরা ফ্লোচার্টটা শুরু করলাম, যে সংখ্যাটা জোড় না বিজোড়, অর্থাৎ কোন সংখ্যা জোড় না বিজোড় আমরা কিভাবে বুঝতে পারি? কোন একটা সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করি, ভাগ করার পরে যদি মড বা ভাগশেষ যদি শূন্য হয় তাহলে বুঝে নেব এটা হচ্ছে আমাদের জোড়। আর যদি ভাগশেষ যদি আমাদের এক হয় তাহলে বা ভাগশেষ থাকে তাহলে সেটা আমরা বুঝে নেব বিজোড়, কারণ কোন সংখ্যা জোড় সংখ্যাকে দুই দ্বারা ভাগ যাবে, নিশ্চয়ই বিভাজ্য হবে। যেমন হচ্ছে শুরু হলো, যে সংখ্যাটা আমরা জোড় না বিজোড় বের করে সেটা ইনপুট নিলাম n, এরপর nটাকে আমরা দুই দ্বারা মড করলাম, দেখেন এটা চেক করলাম কন্ডিশন এটা শূন্য হয়েছে কিনা, অর্থাৎ ভাগশেষ শূন্য কিনা। মড মানে ভাগশেষ বের করা। n mod 2 যে সংখ্যাটা ইনপুট নিলাম, তাহলে আমরা নিলাম 10, ইনপুটে n এর মান নিলাম 10, তাহলে 10 mod 2 হচ্ছে আমাদের শূন্য। 10 কে দুই দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ হয় শূন্য, তাহলে শূন্য ইকুয়াল টু শূন্য সত্য, তাহলে ইয়েস হলো এই পথে আসবে, এসে সে জোড় প্রিন্ট করবে, করে সে প্রোগ্রাম শেষ করবে। আবার ধরো ইনপুট নিলাম 11, ইনপুট নিলাম 11, এখন 11 কে মড করলো, অর্থাৎ দুই দ্বারা ভাগ করলো, ভাগ করে ভাগশেষ বের করলো, মড মানে ভাগশেষ বের করা। ভাগশেষ পাইলে 11 কে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, তাহলে 1 ইকুয়াল টু 0, নো 1 ইকুয়াল টু 0 সমান না, সমান না, তাহলে নো, সে এই পথ দিয়ে আসবে, সে বলবে বিজোড়, সে প্রোগ্রামটা বিজোড় বলে এই দিক দিয়ে এসে কানেক্ট হয়ে এই যেখানে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে দুটো সংখ্যা জোড় না, একটা সংখ্যা জোড় না বিজোড় বের করা একটা ফ্লোচার্ট। আশা করি বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। এখন পর্যন্ত আজকে যা পড়াইছি কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।
আমাদের লেকচার কিন্তু শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার কারো প্রশ্ন প্রশ্ন আছে? না স্যার। ওকে, না স্যার বুঝছি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের এই যে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আছে এখানে দেখো। কিছু ওই যে অনুবাদক প্রোগ্রাম কি, কম্পাইলার কি, অ্যাসেম্বলার কি, যে সুডো কোড বলছিলাম। সুডো কোডটা হচ্ছে অ্যালগরিদমের আগে আরেকটা র কোড ব্যবহার করা হয়। সব ধরো ধাপে ধাপে, যে আমরা আগেটা বলছি ধাপে ধাপে, এখানে ওই আর একটু সরল ভাবে ছদ্ম কোড। ধরো আমরা অনেক সময় কোন একটা কাজ করতে গেলে রাফ করি না, যে এটা করবো, এটা করবো, এটা করবো, রাফ করার মতো এটা হচ্ছে সুডো কোড, ছদ্ম কোড। অর্থাৎ এই ছদ্ম কোড থেকে পরবর্তীতে আবার অ্যালগরিদম করা হয়। অর্থাৎ ছদ্ম কোড হচ্ছে আরেকটু মডিফাই করে স্টেপ 1 ধাপে ধাপে যখন করব, সেটা হচ্ছে আমরা বলবো অ্যালগরিদম। অর্থাৎ অ্যালগরিদম হচ্ছে আরো একটা র ভার্সনটা হচ্ছে সুডো কোড। যেমন একটা দুটো সংখ্যার ইনপুট নিয়ে একটা সুডো কোড দেখানো হয়েছে। ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 2, টোটাল ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, প্রিন্ট টোটাল। এটা সংক্ষেপে একটা সিম্বল, এটা যোগ আমরা যে খরচা করে যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের সুডো কোড। অর্থাৎ এটা ছদ্ম কোড দিয়ে নির্দিষ্ট সংখ্যক ধাপ অবলম্বন করে আমরা যখন একটা সুন্দরভাবে একটা প্রোগ্রাম বর্ণনা করব, তখন সেটাকে বলবো আমরা সুডো কোড। আর অনুবাদক প্রোগ্রাম তো বুঝছো, কম্পাইলার, কম্পাইলারের কাজ